আসসালামাইকুম নিউরন নার্সিং কোচিংয়ের পক্ষ থেকে সুস্বাগতম। আজকে আমরা ক্লাস নাম্বার 2 স্টার্ট করব, একেবারে ফার্স্ট টু লাস্ট এটাকে শেষ করে দেব। আজকে ক্লাস নাম্বার 2 শুরু হবে, যার কি টপিকটা, আজকের টপিকটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক, যার নামটা প্রোনাউন। আপনারা সবাই অ্যাট ফার্স্টে বলেন সব কিছু ক্লিয়ার কিনা, যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা আর সব কিছু কথা ক্লিয়ার কিনা। সবাই ফ্রেন্ডদের একটু মেনশন করেন যাতে ক্লাসটা সবাই করতে পারে। আর সব কিছু ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানান। সব কিছু ক্লিয়ার কিনা, আপনারা সব কিছু শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানান। কমেন্ট প্লিজ। সবাই একটু ক্লাসে জয়েন হন। সবাই ক্লাসে যুক্ত হয়ে যান আর সবাই ফ্রেন্ডদের একটু মেনশন করেন যাতে সবাই ক্লাসটা করতে পারে। পেইড ব্যাচে সবাই ফ্রেন্ডদের মেনশন করে দেন যাতে সবাই ক্লাসটা করতে পারে। সব কিছু ক্লিয়ার কিনা, আপনারা সব কিছু শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানান। সবাই ফ্রেন্ডদের একটু মেনশন করে দেন যাতে ক্লাসটা সবাই করতে পারে। আর সবাই একটু জানান সব কিছু ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা, শুনতে পারছেন কিনা। আচ্ছা জি স্যার, যে ক্লিয়ার। আচ্ছা সো তাহলে আজকের ক্লাসটাকে যদি আমরা সবাই শুরু করি, দেখেন আজকে খুবই ইম্পর্টেন্ট টপিক। আজকের টপিকটার কি নামটা, প্রোনাউন। আমরা যদি একটু বেসিক থেকে যদি বলি, প্রো শব্দটা যার অর্থটা পরিবর্তে, আপনি একটু আগে বুঝেন প্রো যার অর্থটা কি আমাদের পরিবর্তে, ঠিক না? এখন হয় প্রশ্ন কার পরিবর্তে। সো তাহলে যেহেতু এখানে প্রোনাউন বলছি, একটু সহজ কথায় বলতে পারি কি দেওয়া আছে এখানে, নাউন। আপনি সহজ কথায় বলতে পারেন এই যে একটা নাউন, এর পরিবর্তে যা ব্যবহার করা হয় সেই শব্দটাই কি প্রোনাউন বলতে পারি। তাহলে আমরা সহজ কথায় বলতে পারি কি দেওয়া আছে এখানে, নাউন। তাহলে আমরা বলতে পারি যে নাউন, এর পরিবর্তে যে শব্দটাকে ব্যবহার করা হয় সেই শব্দটাই কি আসলে প্রোনাউন বলতে পারি। এই ক্ষেত্রে থেকে মূলত কেস থেকে মূলত প্রশ্ন হয়ে থাকে বেশি। দেখেন বেশ কিছু এখানে আমি কেস লিখছি, কেস। আচ্ছা এই কেসগুলোকে যদি একটু দেখি, আমি অ্যাট ফার্স্টে লিখছি সাবজেক্টিভ কেস, বা সেটাকে সংক্ষেপে আমরা এসসি বলতে পারি, বা লিখছি অবজেক্টিভ কেস, বা সেটা পসেসিভ, বা সেটা ডাবল পসেসিভ, বা সেটা কি বলতে পারি রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখেন আপনি যদি বলেন এই প্রোনাউনটা সবচেয়ে সহজ, আপনি যদি বলেন রিফ্লেক্সিভ প্রোনাউন, তাহলে এটা সেলফ বা সেলফ যুক্ত। একটু সহজ কথায় কি, এই পৃথিবীতে যত সেলফ বা সেলফ যুক্ত যত শব্দ আছে তার সবগুলোই কি রিফ্লেক্সিভ প্রোনাউন। আপনি কি বলতে পারেন, মাই সেলফ বলতে পারেন, হিম সেলফ বলতে পারেন, হার সেলফ বলতে পারেন, দেম সেলফ বলতে পারেন। আচ্ছা সো তাহলে আমরা ফার্স্ট কথাটাই বলতে পারি সেলফ যুক্ত যত শব্দ আছে তার সবগুলোই কি রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা আর যদি আমরা একটু খেয়াল করি, অ্যাট ফার্স্টে যে কেসটা লিখছি ঠিক তার নামটা কি সাবজেক্টিভ কেস, বা অবজেক্টিভ কেস, বা পসেসিভ কেস, বা সেটা কি ডাবল পসেসিভ। একটু সহজ কথায় বললে আই, মি, মাই, মাইন, উই, আস, তারপরে আওয়ার্স আর আওয়ার্স। আচ্ছা ইউ, ইউ, ইউর, ইউরস, হি, হিম, হিজ, হিজ, দে, দেম, দেয়ার, দেয়ার্স, ইট, ইট, ইটস, ইটস। সো আজকের ক্লাসে আপনাকে শিখতে হবে কোন সময় আসলে কোন কেসটা হয়ে থাকে। তার মানে কোন সময় হয় সাবজেক্টিভ কেস, বা কোন সময় অবজেক্টিভ, বা কোন সময় পসেসিভ, বা কোন সময় হবে ডাবল পসেসিভ কেস, বা আপনাকে শিখতে হবে তার মানে কোন সময় হতে পারে রিফ্লেক্সিভ প্রোনাউন। আজকে ক্লাসে তো কম জয়েন কেন ভাইয়া? কালার চেঞ্জ করেন। আচ্ছা একটু পরে চেঞ্জ করতেছি, যে কালার 1 মিনিটের মধ্যে আমরা আসলে আর কি চেঞ্জ করতেছি। সো তাহলে আমরা সবাই অ্যাট ফার্স্টে হেডলাইন লিখি যে আমরা লিখবো সবাই সাবজেক্টিভ কেস লিখবো। আমরা সবাই আগে কি লিখবো, সাবজেক্টিভ কেস। সো আপনাকে ফার্স্টে দেখতে হবে কোথায় কোথায় আসলে সাবজেক্টিভ কেস বসে। আচ্ছা যে কালার যে এখনই চেঞ্জ করে দিচ্ছি, যদি এই কালার আপনাদের কাছে খুব বেশি ক্লিয়ার না হয় সো তাহলে কালার চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা
সবাই অ্যাট ফার্স্টে লিখবেন হেডলাইন সাবজেক্টিভ কেস। তাহলে আপনাকে বুঝতে হবে তার মানে কোন কোন সময় সাবজেক্টিভ কেস হতে পারে। আচ্ছা, আমরা এই কালারটাকে নিই, সাদা কালারটাকে নিই। আচ্ছা, এটাকে দিয়ে দেখি তো, দেখি এটা হয় কেমন আসলে। আচ্ছা, উপরে আমরা সবাই একটা হেডলাইন লিখি সাবজেক্টিভ কেস। তাহলে অ্যাট ফার্স্টে যে একটা কেস দেওয়া থাকে, ইচ্ছা করলে সেটাকে আমরা সংক্ষেপে কি বলতে পারি, এসসি বলতে পারি। আমরা এসসি মানেই সেম কি বুঝবো, সাবজেক্টিভ কেস বুঝবো। আপনি একটু দেখেন অ্যাট ফার্স্টে মূলত যে কেসটা দেওয়া থাকে এই কেসটাকে আমরা সাবজেক্টিভ কেস বলি। সেটা আই হতে পারে, উই হতে পারে, ইউ হতে পারে, হি বা শি বা ইট বা দে, এইগুলাই মূলত সাবজেক্টিভ কেস। তাহলে সাবজেক্টিভ কেসগুলো কি কি, আই বা উই বা ইউ বা হি বা শি বা দে, এইগুলাই কি আমাদের সাবজেক্টিভ কেস। আসলে এই কেসগুলো কখন হয় তা আমরা একসাথে শিখব। দেখেন আমরা রুলস নাম্বার 1টাকে যদি সবাই একটু দেখি, আপনি মনে রাখবেন রুলস নাম্বার 1, বি ভার্ব হলো মোট এই পৃথিবীতে 8টা। দেখেন বি ভার্ব হলো মোট 8টা। এম ইজ আর ওয়াজ অয়ার বি বিং বিন, কি কি, এম ইজ আর ওয়াজ অয়ার বি বিং বিন, এই শব্দগুলো কি বি ভার্ব। আপনাকে সবসময় মনে রাখতে হবে বি ভার্ব এরপরে সবসময় সাবজেক্টিভ কেস বসে। আপনাকে ক্লিয়ার কথায় মনে রাখতে হবে বি ভার্ব প্লাস সবসময় সাবজেক্টিভ কেস হয়। বি ভার্ব যদি আপনি বলেন মোট সেটা কয়টা, 8টা বলতে পারি। কি কি সেটা একটু সবাই নোট করে নেবেন। এম ইজ আর ওয়াজ অয়ার বি বিং বিন, এই 8টাই কি বি ভার্ব এরপরে সবসময় সাবজেক্টিভ কেস বসে। তাহলে যদি আপনাকে আমি বি ভার্ব যদি একটু এখানে লিখে দেই, এম ইজ আর বা সেটা ওয়াজ অয়ার বা সেটা বি বিং বিন হতে পারে, এই শব্দগুলোই মূলত বি ভার্ব এরপরে সবসময় সাবজেক্টিভ কেস হয়। যেমন আপনাকে যদি আমি এই প্রশ্নটাকে যদি একটু প্র্যাকটিস করতে দিতাম সবাইকে, ইট ইজ ড্যাশ হো এম টু ব্লেম, এই প্রশ্নটাকে যদি আমরা একটু বুঝতাম, ইট ইজ ড্যাশ হো এম টু ব্লেম, যদি এখানে আই বা মি বা মাই বলতো এখানে ঠিক ছিল কোনটা একটু সবাই কমেন্টে জানান। এই প্রশ্নটার মধ্যে আসলে সঠিক উত্তর কোনটা, ইট ইজ ড্যাশ হো এম টু ব্লেম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফর অল, মানে সবার সালাম একসাথে উত্তর দিলাম। একটু সবাই ক্লাসটাকে পেড ব্যাচের ফ্রেন্ডদের মেনশন করে দেন যাতে সবাই ক্লাসটা করতে পারে। আচ্ছা, ফার্স্ট প্রশ্নটার ক্ষেত্রে উত্তরটা কি হচ্ছে একটু সবাই জানান। আচ্ছা, বৃষ্টিদার আই, গুড। ইট ইজ ড্যাশ হো এম টু ব্লেম, আমরা যদি একটু সহজ কথায় যদি বুঝি, আপনি দেখেন ইট ইজ ড্যাশ বলছে, আসলে আমি ফার্স্টে কি বোঝাচ্ছি আপনাকে, বি ভার্ব বলছি এরপরে সবসময় সাবজেক্টিভ কেস হবে। বি ভার্বটা আসলে কি কি, 8টা মোটে, এটা কয়টা, 8টা। এম ইজ আর ওয়াজ অয়ার বি বিং বিন, ইজ শব্দটা যেহেতু বি ভার্ব এরপরে সাবজেক্টিভ কেস, কি উত্তরটা হবে, আই হবে। আচ্ছা, রুলস নাম্বার 1 সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানান। রুলস নাম্বার 1 সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানান। আচ্ছা, এবার আমরা রুলস নাম্বার 2টাকে একটু খেয়াল করব। রুলস নাম্বার 2, আচ্ছা আই হবে। আচ্ছা, গুড। রুলস নাম্বার 2টাকে যদি একটু আমরা সবাই একটু খেয়াল করি, এবার দেখেন রুলস নাম্বার 2, আপনি মনে রাখবেন সাবজেক্টিভ কেস এরপরে মূল ভার্ব বসে। তার মানে সাবজেক্টিভ কেস প্লাস কি হয়, ভার্ব হয়, মানে মূল ভার্ব বসে। আপনাকে মনে রাখতে হবে সাবজেক্টিভ কেস প্লাস মূল ভার্ব বসে, বা একটু সহজ কথায় মূল ভার্ব এর পূর্বে সবসময় সাবজেক্টিভ কেস হয়। আপনাকে মনে রাখতে হবে ভার্ব যদি দেওয়া থাকে, যদি প্রশ্নের মধ্যে ভার্ব দেওয়া থাকে এর পূর্বে সবসময় সাবজেক্টিভ কেস হবে। সেই কথাটাই বলছি, সাবজেক্টিভ কেস প্লাস কি, মূল ভার্ব। যেমন এই প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, এটা দেখি। ড্যাশ, আচ্ছা অ্যাট ফার্স্টে বলছে, আচ্ছা ড্যাশ হ্যাড আ স্কোর অফ 30, ড্যাশ হ্যাড আ স্কোর অফ 30। আচ্ছা, এইখানে যদি আপনাকে বলতো জয় অ্যান্ড মি, বা যদি বলতো এখানে জয় অ্যান্ড আই, বা যদি বলতো এখানে জয় অ্যান্ড মাইসেলফ, জয় অ্যান্ড মাইসেলফ, আপনি এই প্রশ্নটাকে যদি একটু বোঝেন, ড্যাশ হ্যাড আ স্কোর অফ 30। আচ্ছা স্যার ক্লিয়ার দেখা যায় না, সব কিছু তো ক্লিয়ারই হওয়ার কথা। এখন
আপনি যদি একটু ক্লিয়ার না দেখা যায়, সো তাহলে সবগুলো কথাই কিন্তু আমি মুখে সুন্দরভাবে বলে দিচ্ছি, একটু দেখবেন। সাবজেক্টিভ কেস প্লাস মূল ভার্ব, এই প্রশ্নটাকে যদি আমরা সবাই বুঝি, ড্যাশ হ্যাড আ স্কোর অফ 30, জয় অ্যান্ড মি, জয় অ্যান্ড আই, জয় অ্যান্ড মাইসেলফ, ঠিক কোনটা এখানে? কোশ্চেন নাম্বার 2 ঠিক কোনটা এখানে? আচ্ছা, সুস্মিতা দাস শিপ্রা, জয় অ্যান্ড আই। স্যার বোর্ডের কালার চেঞ্জ করেন, একবার তো কালার চেঞ্জ করলাম, আচ্ছা একটু পরে যে কালার আবার চেঞ্জ করছি। আচ্ছা, জয় অ্যান্ড আই, দেখেন ড্যাশ হ্যাড আ স্কোর অফ 30, আপনি একটু আগে দেখেন এই ফুল বাক্যে হ্যাড ব্যতীত আর কোনো ভার্ব নেই, এই বাক্যটার মধ্যে হ্যাড শব্দটাই কি আসলে মূল ভার্ব। তাহলে হ্যাড শব্দের একটা ভার্ব আপনাকে মনে রাখতে হবে, ভার্ব এর পূর্বে সবসময় কি বসে? সাবজেক্টিভ কেস বসে। তাহলে অপশন নাম্বার এতে কি বলছে? জয় অ্যান্ড মি, মি শব্দটা অবজেক্টিভ কেস হবে না, মাই সেলফ শব্দটা রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না, এই জন্য কি উত্তরটা হবে এখানে? জয় অ্যান্ড আই। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা নেক্সট, আচ্ছা নেক্সট রুলসে একটু সবাই যাই। আচ্ছা, আমরা একটা নিউ কালার নিয়ে আসলে, আচ্ছা রুলস নাম্বার 3টাকে যদি আমরা সবাই বলি, দেখেন রুলস নাম্বার 3, আচ্ছা এবার তো সব কিছু ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা, আপনাকে মনে রাখতে হবে নান বাট যদি কখনো বসে বাক্যে, নান বাট এরপরে সবসময় সাবজেক্টিভ কেস হয়, নান বাট প্লাস সবসময় সাবজেক্টিভ কেস হয়। একটা বিষয় আপনাকে ক্লিয়ার কথায় মনে রাখতে হবে, নান বাট যদি কেউ বলে তার মানে নান বাট প্লাস সাবজেক্টিভ কেস হয়, কিন্তু একটা বিষয় মনে রাখবেন, নান বাট বাদে এই পৃথিবীতে যত কোয়ালিটির বাট আছে এরপরে আবার সবসময় অবজেক্টিভ কেস হয়। তাহলে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, বিশেষ দ্রষ্টব্য, বা বলতে পারি নোটা বেনে, কি বলতে পারি? নান বাট বাদে এই পৃথিবীতে যত বাট আছে এরপরে সবসময় অবজেক্টিভ কেস হবে। সেটা নো ওয়ান বাট হতে পারে, সেটা এভরি ওয়ান বাট হতে পারে, ইচ ওয়ান বাট হতে পারে, বা সেটা সাম ওয়ান বাট হতে পারে। সহজ কথায় কি বলবো আমরা? নান বাট বাদে সকল বাটের পরে, নান বাট বাদে সকল বাটের পরে সবসময় অবজেক্টিভ কেস হয়, নান বাট বাদে সকল বাটের পরে সবসময় অবজেক্টিভ কেস হয়। তাহলে আমরা সহজ কথায় যদি বলি, আমরা একটু বুঝে যদি বলি, নান বাট বাদে এই পৃথিবীতে আসলে যত বাট আছে এরপরে সবসময় কী লিখতে হবে? অবজেক্টিভ কেস হবে। সো তাহলে আপনাকে কেউ যদি বলে নো ওয়ান বাট, বা কেউ যদি বলে এভরি ওয়ান বাট, এটা লাস্ট ক্লাসে পড়া না, এটা আপনাদের ক্লাস নাম্বার 2, কারণ লাস্ট ক্লাস আমি জাস্ট খালি বেশ কিছু প্রশ্ন সলভ করেছি, ওই দিন আসলে ক্লাস নেই। দেখেন নো ওয়ান বাট, বা সেটা এভরি ওয়ান বাট, বা সাম ওয়ান বাট, বা সেটা এনি ওয়ান বাট, বা বলতে পারি এভরি ওয়ান বাট। দেখেন এই বাটগুলোর পরে আবার সবসময় অবজেক্টিভ কেস হবে। সো তাহলে আপনাকে সহজ কথায় কি মনে রাখতে হবে? নান বাট বাদে এই পৃথিবীতে যত কোয়ালিটির বাট আছে, ভাইয়া আর একটু বড় করে লিখতে বলা হবে। আচ্ছা, সো তাহলে আমরা যদি একটু খেয়াল করি রুলস নাম্বার 3টাকে যদি আবার একটু বুঝি, আপনি একটু খেয়াল করেন, নান বাট যদি কেউ বলে এরপরে কি লিখতে হবে? সাবজেক্টিভ কেস, বাট নান বাট বাদে সকল বাটের পরে সবসময় অবজেক্টিভ কেস হবে। যদি আমরা এই কোশ্চেনটাকে সলভ করি, একটু যদি বুঝি, যে দেখেন এই কোশ্চেনটাকে যদি আমরা একটু খেয়াল রাখি, আমি যদি বলি নান বাট ড্যাশ ক্যান সলভ ইট, নান বাট ড্যাশ ক্যান সলভ ইট, এইখানে যদি আমি শি বলি আর যদি হার বলি, সো তাহলে এখানে উত্তরটা কি হবে? এই প্রশ্নটাকে যদি আমরা সবাই একটু খেয়াল করি, আচ্ছা নান বাট ড্যাশ ক্যান সলভ ইট, সো তাহলে এটা আপনারা সবাই উত্তর দিতে পারবেন, কারণ নান বাট প্লাস মূলত কী লিখতে হবে? সাবজেক্টিভ
কেস, যেহেতু এখানে নান ভার্ব বলছে এরপরে কি লিখবো সাবজেক্টিভ কেস, কি উত্তরটা হয়ে যাবে এখানে শি হয়ে যাবে, এখানে উত্তরটা হার হবে না। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, এখানে নান বাট বাদে যদি অন্য কোনো বাট বলতো, যদি এখানে নান বাট না বলে যদি এখানে নো ওয়ান বাট বলতো, সাপোজ নান বাট না বলে যদি এখানে কি বলতো নো ওয়ান বাট হতে পারে, এভরি ওয়ান বাট হতে পারে, সাম ওয়ান বাট বা এনি ওয়ান বাট, অন্য কোনো বাট বললে এরপরে অবশ্যই অবজেক্টিভ কেস হতো, সেক্ষেত্রে কি উত্তরটা হয়ে যেত হার হয়ে যেত, হার। আচ্ছা, এরপরে সবাই আমরা নেক্সট নিয়মটাকে সবাই একটু বুঝি। আচ্ছা, আমরা এরপরে নেক্সট নিয়মটাকে একটু বুঝি, রুলস নাম্বার 4, তাই শেষ হয়ে যাবে সাবজেক্টিভ কেস। এই রুলসটা দিয়ে দিলেই মূলত শেষ হয়ে যাবে সাবজেক্টিভ কেসটা, আসলে শেষ হয়ে যাবে। তাহলে আমরা যদি একটু বলি, দেখেন রুলস নাম্বার 4 আপনাকে মনে রাখতে হবে, এইদার, আপনারা সবাই আইদার বলেন কিন্তু উচ্চারণটা হবে এইদার, এইদার ড্যাশ ড্যাশ অর, বা নেইদার ড্যাশ ড্যাশ নর, নেইদার ড্যাশ ড্যাশ নর, বা যদি দেওয়া থাকে নট অনলি ড্যাশ ড্যাশ বাট অলসো, তার মানে নট অনলি ড্যাশ ড্যাশ বাট অলসো, বা যদি দেওয়া থাকে আপনার কখনো অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ যদি কেউ বলে, বা যদি শুধু দেন শব্দটা যদি থাকে, এই পাঁচটার পরে কোন পাঁচটা একটু খেয়াল করেন, এটা খুবই ইন্টারেস্টিং রুলস, আপনাকে মনে রাখতে হবে অর হতে পারে, নর হতে পারে, বাট অলসো বা অ্যাজ বা কি দেন, এই পাঁচটার পরে সবসময় কি বসে সাবজেক্টিভ কেস বসে, এরপরও কি বসে সাবজেক্টিভ কেস বসে। এই পাঁচটার পরে কোন পাঁচটা, সেটা অর বা নর বা বাট অলসো বা অ্যাজ বা দেন, এইগুলো থাকলো এরপরে কি বসে সাবজেক্টিভ কেস বসে। কোনগুলো সাবজেক্টিভ কেস, আই বা উই বা ইউ বা হি বা শি বা দে বলতে পারি। তাহলে আমরা সবাই এই প্রশ্নটাকে যদি আপনাকে সলভ করতে দিলাম, এটা কিন্তু সবাই ভুল করে আসলে। তাহলে আপনাকে যদি আমি বলতাম হি ইজ বেটার, হি ইজ বেটার দ্যান ড্যাশ, যদি এখানে আপনাকে আমি বলতাম আই মি মাই, সব স্টুডেন্ট কিন্তু অনেকটা এখানে কনফিউশন হয়ে যায়, সেখানে আসলে বুঝতেই পারে না কি আসলে উত্তর হবে। হি ইজ বেটার দ্যান ড্যাশ, আপনি দেখেন এখানে সব স্টুডেন্ট আসলে মি উত্তরটা দিয়ে আসে, বাট এখানে উত্তরটা মি হবে না। এই পাঁচটা অর বা নর বা বাট অলসো বা অ্যাজ বা দেন যদি কেউ বলে, এরপরে অবশ্যই কি উত্তরটা হবে সাবজেক্টিভ কেস। তাহলে হি ইজ বেটার দ্যান, এই দেন শব্দটার পরে কি লিখতে হবে এখানে সাবজেক্টিভ কেস। সো তাহলে এখানে কি উত্তরটা হয়ে যাবে আই, সহজ কথা এখানে কি উত্তরটা লিখবো হি ইজ বেটার দ্যান আই। আচ্ছা, রুলস নাম্বার 4 সবার ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্টে জানান। বৃষ্টিদার, হি ইজ বেটার দ্যান আই, থ্যাংক ইউ সো মাচ। আমেনা ইসলাম, হি ইজ বেটার দ্যান আই, থ্যাংক ইউ। রুলস নাম্বার 4 সবার ক্লিয়ার কিনা? সো তাহলে শেষ হয়ে যাবে সাবজেক্টিভ কেস। আচ্ছা, কাঠ গোলাপ আই হবে, থ্যাঙ্কস। আচ্ছা, এরপরে শুরু করব আমরা আসলে অবজেক্টিভ কেস। আমরা এবার অবজেক্টিভ কেসটাকে শুরু করি। আচ্ছা, তাহলে আমরা শেষ করে ফেললাম সাবজেক্টিভ কেস। আচ্ছা, অবজেক্টিভ কেসকে আমরা সংক্ষেপে মূলত ওসি বলতে পারি। ওসি মানে কি বুঝবো আমরা? অবজেক্টিভ কেস বুঝবো। দেখেন, আমরা যদি এখানে লিখি অবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, আচ্ছা, সংক্ষেপে সেটাকে কি বলা যায়? ওসি বলা যায়। আচ্ছা, অ্যাট ফার্স্টে যে আপনাদের আমি একটা কথা বলি, এইটার নাম মোটামুটি সবাই শিখছেন, আইপিএল, এটা সবাই জানি আমরা নাকি? আইপিএল হলো নাকি? আইপিএল এরপরে সবসময় কি লিখবেন? আইপিএল। আচ্ছা, এরপরে সবসময় কি হয়? অবজেক্টিভ কেস হয়। দেখেন, আইপিএল এরপরে সবসময় অবজেক্টিভ কেস হয়। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে, স্যার আবার আইপিএল মানে কি? আই দিয়ে মূলত আমরা ইনফিনিটিভ বলতে পারি। ইনফিনিটিভ মানে কি বোঝায়? 2+V1কে বোঝায়। আপনি একটু দেখেন, আইপিএল এই আই দিয়ে কি বলতে পারি আমরা? ইনফিনিটিভ বলতে পারি। আসলে এই ইনফিনিটিভ মানে কি বোঝায়? 2+V1, তার মানে 2+V1 বলে সেটাকে কি বোঝায়? ইনফিনিটিভ বোঝায়। আর এরপরে কি লিখতে হবে? অবজেক্টিভ কেস। আর এই পি দিয়ে বলতে পারি আমরা প্রেপোজিশন। এই পি দিয়ে আমরা কি বলতে পারি? প্রেপোজিশন বলতে পারি। সেটা কি কি? টু, অ্যাট, ইন, বাই, অফ, ফর, অন, বা সেটা ইনটু বা বিটুইন, বা সেটা এমং, এই শব্দগুলোকে মূলত আমরা সবাই কি বলে?
প্রেপোজিশন বলে, তার মানে প্রেপোজিশনের পরেও কি লিখতে হবে? অবজেক্টিভ কেস। আর এই এল দিয়ে আমরা কি বলতে পারি? লেট বলতে পারি। তাহলে এই তিনটার পরে সবসময় কি লিখতে হয়? অবজেক্টিভ কেস হয়। কোনগুলো অবজেক্টিভ কেস? তার মানে অবজেক্টিভ কেসগুলো হতে পারে মি বা আস, বা হতে পারে হিম, বা হতে পারে হার, বা হতে পারে দেম, বা হতে পারে ইউ, বা হতে পারে ইট। এগুলাই কি মূলত অবজেক্টিভ কেস। দেখেন, সো তাহলে ফার্স্ট টেকনিকটা আমরা কি বলতে পারি? আইপিএল যদি আমরা বলি, ইনফিনিটিভ বা প্রেপোজিশন বা লেট, এরপরে সবসময় মূলত কি বসে? অবজেক্টিভ কেস বসে। যদি এই প্রশ্নটা আপনারা চেষ্টা করেন, দেখেন তো দেখি, লেট ড্যাশ প্লে ক্রিকেট নাও। লেট ড্যাশ প্লে ক্রিকেট নাও, এই প্রশ্নটাকে যদি আমরা সবাই চেষ্টা করি, আস বলতে পারে, বা এখানে মি বলতে পারে, বা এখানে হিম বলতে পারে। এই প্রশ্নটা একটু দেখি কার হয় এটা। লেট ড্যাশ প্লে ক্রিকেট নাও, এই প্রশ্নটা সবাই একটু চেষ্টা করেন, এটা কার হয় একটু সবাই বলেন। লেট ড্যাশ প্লে ক্রিকেট নাও, একটু সবাই কমেন্টে জানান এটা ক্ষেত্রে কি উত্তরটা হবে। কাঠগোলাপ আস, সুস্মিতা দাস শিপ্রা দেম। থ্যাংক সবাইকে। আচ্ছা, আর কেউ জানান? আচ্ছা, লেট আস প্লে ক্রিকেট বৃষ্টিদার, থ্যাংকস। এমএসটি সাথী আস, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। একটু খেয়াল করেন। আচ্ছা, একটু আগে সবাই একটু আগে যে এটা খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন, বাট একবারে সহজ কোশ্চেন, একটু আগে সবাই বুঝেন। লেট ড্যাশ প্লে ক্রিকেট নাও, আমরা এখানে তিনটা বলছি, ইনফিনিটিভ বা প্রেপোজিশন বা লেট। এই লেট শব্দটার পরে মূলত কি লিখতে হবে? অবজেক্টিভ কেস লিখতে হবে। তাহলে উই আস, আজ শব্দটা কী দেওয়া আছে? অবজেক্টিভ কেস। আই মি, তার মানে মি শব্দটাও কী দেওয়া আছে? অবজেক্টিভ কেস। আবার হি হিম, হিম শব্দটাও কী দেওয়া আছে? অবজেক্টিভ কেস। তার মানে যেহেতু লেট প্লাস অবজেক্টিভ কেস হবে, তার মানে এখানে তিনটাই উত্তর হবে। এখানে তিনটাই উত্তর হতে পারে, তার মানে এখানে উত্তর হবে অপশন নাম্বার ডি, এ প্লাস বি প্লাস সি উত্তরটা হয়ে যাবে, কারণ এখানে তিনটাই উত্তর হতে পারে। তিনটা এখানে কি আছে? অবজেক্টিভ কেস আছে। একটু বুঝতে পারছেন? তার মানে এখানে তিনটাই উত্তর হতে পারে। সহজ কথায় বুঝতে হবে আপনাকে, লেট প্লাস কি? অবজেক্টিভ কেস। তাহলে যেহেতু আজ বা মি বা হিম, যেহেতু তিনটাই অবজেক্টিভ কেস, তার মানে তিনটা এখানে উত্তর হতে পারে। একটু ক্লিয়ার সবাই? এখানে লেট আস হতে পারে, লেট মি হতে পারে, লেট হিম হতে পারে। যেহেতু আজ শব্দটা অবজেক্টিভ কেস, মি শব্দটা অবজেক্টিভ কেস, হিম শব্দটা অবজেক্টিভ কেস, সো তাহলে এখানে এ বি সি তিনটাই উত্তর আসলে সঠিক। বুঝছি ভাই, আচ্ছা, থ্যাঙ্কস। এরপরে আমরা নেক্সট নিয়মটা একটু যাই, দেখেন। আচ্ছা, আমরা সো তাহলে এখানে কি পড়াইলাম? আইপিএল। আচ্ছা, এরপরে আমরা সবাই একটু খেয়াল করি, এমজিপি। এমজিপি, এম দিয়ে বলতে পারি আমরা মেইন ভার্ব, মানে মূল ভার্ব, মেইন ভার্ব। এই জি দিয়ে বলতে পারি আমরা জিরান্ট, এই জি দিয়ে বলতে পারি জিরান্ট। কোন শব্দটা জিরান্ট? তার মানে জিরান্ট মানে কি বোঝায়? ভি ওয়ানের সাথে আইএনজি। আর এই পি দিয়ে বলতে পারি পার্টিসিপল। এই পার্টিসিপলকে আবার তিন ভাগে ভাগ করা যায়। নয় হতে পারে সেটা প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল, বা সেটা পারফেক্ট পার্টিসিপল। আপনি যদি বলেন প্রেজেন্ট পার্টিসিপল মানে কি বোঝায়? ভার্বের ভি ওয়ানের সাথে আইএনজি। আপনি যদি বলেন পাস্ট পার্টিসিপল মানে কি বোঝায়? বি থ্রি। আপনি যদি বলেন পারফেক্ট পার্টিসিপল মানে কি বোঝায়? হ্যাভিং প্লাস ভি থ্রি, ঠিক না? আচ্ছা, আপনি যাই বলেন এই তিনটার পরও দেখেন এমজিপি, এমজিপি, সো তাহলে মেন ভার্ব বা জিরান্ট বা পার্টিসিপল। তাহলে আমরা যদি এটাকে একসাথে যদি বলি, ইনফিনিটিভ বলতে পারি, প্রেপোজিশন বলতে পারি, লেট বলতে পারি, মেন ভার্ব বলতে পারি, জিরান্ট বলতে পারি, পার্টিসিপল বলতে পারি। এরপরে সবসময় কি বসে? অবজেক্টিভ কেস বসে। এরপরও কি বসে? অবজেক্টিভ কেস বসে। যদি আমরা এই প্রশ্নটাকে সবাই একটু কি করি? চেষ্টা করি। দেখেন, একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন। বাই ফলোয়িং ড্যাশ, ইউ ক্যান সলভ ইট। দেখেন, এইখানে অপশনে যদি বলতে পারতো আস,
বা বলতে পারে এখানে উই, বা বলতে পারে এখানে আওয়ার। ঠিক কোনটা? এই প্রশ্নটা একটু বুঝেন তো দেখি সবাই। বাই ফলোয়িং ড্যাশ ইউ ক্যান সলভ ইট। যদি একটা লেখা একটু কম বোঝা যায় সো তাহলে সেটা আমি মুখে উচ্চারণ করে দিচ্ছি। বাই ফলোয়িং ড্যাশ ইউ ক্যান সলভ ইট। বেশ কিছু অপশন দেওয়া আছে, আস বা উই বা আওয়ার। এখানে ঠিক কোনটা একটু সবাই কমেন্টে জানান। বৃষ্টিদার। আর হ্যাঁ, বাই ফলোয়িং কি শব্দটা দেওয়া আছে এখানে? ফলোয়িং। তার মানে ফলো একটা ভার্বের সাথে কি দেওয়া আছে? আইএনজি। আপনি ভার্ব প্লাস আইএনজি বলে সে শব্দটাকে মূলত আমরা কি বলি? জিরান্ট বলি। তার মানে জিরান্ট, এরপরে কি বসে? অবজেক্টিভ কেস বসে। উই শব্দটা সাবজেক্টিভ কেস হবে না, আওয়ার শব্দটা পজিটিভ কেস হবে না। তাহলে এখানে কি উত্তরটা হয়ে যাবে? উই না, আস হয়ে যাবে। তাহলে আস শব্দটা অবজেক্টিভ কেস, কি উত্তরটা হয়ে যাবে এখানে? আস। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আচ্ছা, সো তাহলে শেষ হয়ে গেল অবজেক্টিভ কেস। এরপরে স্টার্ট করব আমরা পসেসিভ কেস শুরু করব। এখন কি শুরু করব আমরা? পসেসিভ কেস বলতে পারি। আচ্ছা, আচ্ছা, নেক্সট রুলসটা খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট। আসলে নেক্সট নিয়মটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বলতে পারি। সো তাহলে আমরা এখানে কি শিখবো এখন? পসেসিভ কেস শিখবো, বা সেটাকে সংক্ষেপে কি বলতে পারি? পিসি। এই যে পিসি মানে কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া না, আসলে এই পিসি মানে কি বুঝবো আমরা? পসেসিভ কেসটাকে বুঝবো। দেখেন, এই কেস হতে পারে মাই হতে পারে, বা সেটা আওয়ার হতে পারে, বা সেটা হিজ হতে পারে, হার হতে পারে, দেয়ার হতে পারে, ইটস হতে পারে। দেখেন ফার্স্ট নিয়মটা এটা আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। দেখেন ফার্স্ট নিয়মটা আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট বলতে পারি। একটা প্রশ্নের মধ্যে শুধু ওয়ান বলে, শুধু ওয়ান শব্দটার পসেসিভ কেস হিসেবে আপনি একটু দেখেন। তার মানে ফার্স্ট শব্দটা কি বললাম এখানে? শুধু ওয়ান বললাম। তার মানে শুধু ওয়ান শব্দটার পসেসিভ কেস হিসেবে, তার মানে ওয়ানের কেস হিসেবে সবসময় কি উত্তরটা বসে? ওয়ান্স বসে। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, যদি ওয়ান অফ দ্য বলে, যদি ওয়ান অফ দ্য বলে এর কেস হিসেবে আবার কি বসে? হিজ বা হার বসে। আপনি একটু বুঝেন, যদি প্রশ্নের মধ্যে শুধু ওয়ান বলে ওয়ানের পসেসিভ কেস হিসেবে কি বসে? ওয়ান্স বসে। আর যদি ওয়ান অফ দ্য বলে এই ক্ষেত্রে কি বসে? হিজ বা হার বসে। আবার খেয়াল করতে হবে, তার মানে প্রশ্নের মধ্যে কি বলতে পারে? নো ওয়ান বলতে পারে, বা প্রশ্নের মধ্যে এভরি ওয়ান বলতে পারে, বা প্রশ্নের মধ্যে অ্যানি ওয়ান বলতে পারে, বা প্রশ্নের মধ্যে সাম ওয়ান বলতে পারে, বা প্রশ্নের মধ্যে ইচ ওয়ান বলতে পারে। এরপরে যদি আবার ওয়ান দেওয়া থাকে তাও কি উত্তরটা হবে? হিজ বা হার হবে। আমি আপনাকে সহজ কথায় বলতে পারি, এই তিনটা রুলস কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই তিনটা রুলস কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই তিনটা রুলস থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন হয়ে থাকে। আবার একটু আপনি ক্লিয়ার হয়ে যান। আচ্ছা, আপনি একটু দেখেন, একটা প্রশ্ন এর মধ্যে শুধু ওয়ান বলে, শুধু ওয়ান শব্দটার পসেসিভ কেস হিসেবে সবসময় কি বসে? ওয়ান্স বসে। আর যদি কি বলে? ওয়ান অফ দ্য বলে, কি উত্তরটা হবে? হিজ বা হার হবে। ফের আবার একটু আপনাকে দেখতে হবে, নো ওয়ান যদি কেউ বলে, এভরি ওয়ান বা সেটা অ্যানি ওয়ান বা সাম ওয়ান বা ইচ ওয়ান বললে কি উত্তরটা হবে? হিজ বা হার হবে। সাপোজ আমি এই প্রশ্নটাকে যদি লিখি আপনাদের, কেউ যদি বলে আপনাকে ওয়ান শুড ড্যাশ ডিউটি, তার মানে এখানে যদি শুধু ওয়ান্স বলে, বা এখানে হিজ বলে, বা এখানে হার বলে, বা এখানে যদি বি প্লাস সি বলে, বি প্লাস সি বলে, আপনি এই প্রশ্নটাকে একটু বুঝেন। এটা খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন। ওয়ান শুড ড্যাশ ডিউটি, ওয়ান শুড ড্যাশ ডিউটি। আরে পেইড বেসের স্টুডেন্টরাই তো ঢুকতে পারছে না কেন? যে ক্লাসে তো ঢুকতে পারার কথা। আচ্ছা, এই প্রশ্নটাকে যদি বুঝি, ওয়ান শুড ড্যাশ ডিউটি, একটু দেখেন আমি ফার্স্ট কথাটাই বলছি যে আবার এক সেকেন্ড একটু বুঝি। একটা প্রশ্নের মধ্যে শুধু ওয়ান বললে শুধু ওয়ানের পসেসিভ কেস হিসেবে ওয়ান্স বসবে।
আর যদি ওয়ান অফ দ্য বলে কি উত্তরটা হবে? হিজ বা হার হবে। যে আর যদি বলে নো ওয়ান বা সেটা এভরি ওয়ান বা সেটা সাম ওয়ান বা সেটা এনি ওয়ান বললে কি উত্তরটা হবে? হিজ বা হার হবে। কি বলছে এখানে? ওয়ান শুড ডু ড্যাশ ডিউটি। এখানে শুধু ওয়ান বলছে, শুধু ওয়ান বলাই কি উত্তরটা হবে? এখানে ওয়ান্স হবে। কি উত্তরটা হবে এখানে? ওয়ান্স হবে। কিন্তু এই প্রশ্নটাই যদি আগে কি বলতো? নো ওয়ান যদি বলতো, যদি এখানে কি বলতো? নো ওয়ান শুড ডু বা এভরি ওয়ান শুড ডু, তার মানে শুধু ওয়ান বললে ওয়ান্স হবে। আর যদি নো ওয়ান বলে, এভরি ওয়ান বলে, সাম ওয়ান বলে, এনি ওয়ান বলে কি উত্তরটা হবে? হিজ বা হার হবে। তার মানে এখানে নো ওয়ান বললে কি উত্তরটা হতো? হিজ বা হার হতো। সেক্ষেত্রে উত্তরটা ডি হয়ে যেত, বি প্লাস সি হয়ে যেত। এইটা সবাই একটু বুঝতে পারছেন কিনা? এই নিয়মটা সবাই একটু বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার কিনা আপনাদের? হ্যাঁ, হিজ বা হার। জি, আচ্ছা। এরপরে যে আমরা সবাই একটু খেয়াল করি, আমরা যদি এই প্রশ্নটাকে বুঝি, দেখেন প্রশ্ন যদি আবার এইভাবে যদি বলে, আপনাকে যদি বলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ওয়ান অফ দ্য স্টুডেন্টস ডাজ ড্যাশ ডিউটি। দেখেন প্রশ্নটা আপনাকে এইভাবে বলতে পারে, ওয়ান অফ দ্য স্টুডেন্টস ডাজ ড্যাশ ডিউটি। এখানে ফার্স্ট অপশনে কনফিউশনের জন্য ওয়ান্স বলে, বা হিজ বলতে পারে, বা হার বলতে পারে, বা বলতে পারে বি প্লাস সি। এই প্রশ্নটাকে যদি আমরা একটু স্ট্যান্ডার্ডভাবে বুঝি, আপনি একটু দেখেন, আমি ফার্স্টে বলছি শুধু ওয়ানের পজিটিভ কেস হিসেবে কি হবে? ওয়ান্স বসবে। কিন্তু যদি কি বলে ওয়ান অফ দ্য বলে কি উত্তরটা হবে? হিজ বা হার হবে। আবার নো ওয়ান বা এভরি ওয়ান বা এনি ওয়ান বা সাম ওয়ান বা ইচ ওয়ান বললো কি উত্তরটা হবে? হিজ বা হার হবে। তাহলে যদি আমরা একটু খেয়াল করি, ওয়ান অফ দ্য স্টুডেন্ট মানে শুধু ওয়ান বললে কি উত্তর হতো? ওয়ান্স হতো। কিন্তু ওয়ান অফ দ্য বললে, ওয়ান অফ দ্য বললে কি উত্তরটা হবে? হিজ বা হার হবে। এই জন্য এখানে কি উত্তরটা হয়ে যাবে? ডি উত্তরটা হয়ে যাবে, হিজ বা হার হয়ে যাবে। একটু বুঝতে পারছেন সবাই? আচ্ছা, গুড। কারণ ওয়ান অফ দ্য থাকলে কি উত্তরটা হবে? হিজ বা হার হবে। আচ্ছা, এরপরে এইটুকু যেহেতু সবার ক্লিয়ার, আমরা নেক্সট নিয়মে চলে যাই। তার মানে পসেসিভ কেস, এরপরে সবসময় জিরান্ট বসে। তার মানে পসেসিভ কেস এরপরে সবসময় কি বসে? জিরান্ট বসে। তাহলে আমরা এইটুকুকে যদি একটু বুঝি, আমরা বলতে পারি তার মানে পসেসিভ কেস। তার মানে পসেসিভ কেসকে সংক্ষেপে কি বলতে পারি আমরা? পিসি। এরপরে সবসময় জিরান্ট বসে। এরপরে সবসময় কি বসে? জিরান্ট। তার মানে জিরান্ট মানে কি বোঝায়? ভি ওয়ানের সাথে আইএনজি। আর দেখেন যে আপনাকে আমি ফার্স্ট ক্লাসের কথা বলছিলাম, এই চারটা শব্দের পরে যদি একটা শব্দ বলে, সেই শব্দটাই কি আমাদের জন্য নাউন। দেখেন আপনাকে আমি ফার্স্ট ক্লাসে একটা কথা কি বলছিলাম, আচ্ছা এটাকে একটু আগে ঠিকভাবে লিখে নেই। জিরান্ট মানে কি বোঝায়? ভার্বের ভি ওয়ানের সাথে আইএনজি। আচ্ছা দেখেন, ফার্স্ট ক্লাসে আমি একটা কথা বলছিলাম, এই চারটা শব্দের পরে একটি মাত্র ওয়ার্ড বলে সে শব্দটা কি নাউন। কোন চারটা শব্দ? হোক সেটা প্রেপোজিশন, বা সেটা পসেসিভ কেস, বা সেটা আর্টিকেলস, বা সেটা কি ডিটারমাইনার্স। এই চারটা শব্দকে মিলে কি বলতে পারি? প্যাট বলতে পারি। কোন চারটা শব্দ? হোক সেটা প্রেপোজিশন, বা হোক সেটা পসেসিভ কেস, বা হোক সেটা আর্টিকেলস, বা কি ডিটারমাইনার্স। এরপরে একটা মাত্র ওয়ার্ড বলে সে ওয়ার্ডটাই কি আমাদের জন্য নাউন। সো আপনাকে মনে রাখতে হবে কি পড়াচ্ছি এখানে আমরা? পসেসিভ কেস। আপনাকে মনে রাখতে হবে পসেসিভ কেস। এরপরে যদি কখনো একটি মাত্র ওয়ার্ড থাকে, সে ওয়ার্ডটা কি হয়ে যাবে? নাউন। আর একটু সহজ কথা আপনাকে বোঝাই, কোন শব্দটা নাউন? দুই চোখে মূলত যা দেখা যায় সেই শব্দটাই নাউন, বা একটা শব্দ দিয়ে নাম বোঝালেই সেটা নাউন। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট রুলসটা বললাম। তাহলে পসেসিভ কেস প্লাস কি লিখতে হবে? জিরান্ট, বা কি বললাম এখানে? পসেসিভ কেস। এরপরে একটি মাত্র শব্দ থাকলে সেটা কি হয়ে যায়? সাজে নাউন হয়ে যায়, নাউন। যেমন এই প্রশ্নটাকে যদি একটু খেয়াল করি, দ্য ফাদার অ্যাপ্রুভস, দ্য ফাদার অ্যাপ্রুভস অফ ড্যাশ স্টাডিং, স্টাডিং ইন দ্য ইউএসএ। আচ্ছা, এইখানে যদি বলতো আই, বা মি, বা মাই। দেখেন
এই প্রশ্নটাকে যদি আমরা সবাই একটু বুঝতে চেষ্টা করি, দ্য ফাদার অ্যাপ্রুভস অফ ড্যাশ স্টাডিং ইন দ্য ইউএসএ। এখানে কি বলছে? আই, মি, মাই। আপনি একটু বুঝেন, দ্য ফাদার অ্যাপ্রুভস অফ ড্যাশ স্টাডিং, যেটা গ্যাপ বা শূন্যস্থান, এরপর শব্দটা কী দেওয়া আছে? স্টাডিং। আসলে স্টাডি হলো একটা ভার, পড়ালেখা করা, তার সাথে কী দেওয়া আছে? আইএনজি। ভার প্লাস যদি বলি আইএনজি, সেই শব্দটা কি? জিরান্ট। আর জিরান্ট এর পূর্বে মূলত কি বসে? পসেসিভ কেস বসে। এই জন্য এখানে কি উত্তরটা হয়ে যাবে? মাই হয়ে যাবে, মাই। এটা সবাই বুঝতে পারছেন কিনা? মি কে বলল? মাই হয়ে যাবে। এটা কি উত্তরটা হবে? মাই হয়ে যাবে, মাই। বা আমরা যদি একটু যদি বুঝি, আমরা যদি এই প্রশ্নটাকে বুঝতাম, I would like to read dash books. এখানে হি বা এখানে হিজ বা এখানে হিম কেউ বলে। আপনি যদি একটু সলভ করেন, I would like to read dash books, I would like to read ড্যাশ বুকস। ভাইয়া বলে ফেলছে। আচ্ছা, ওকে, থ্যাংকস। আচ্ছা, সুস্মিতা দাস, শিপ্রা মাই। আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, নেক্সট প্রশ্নটাকে সবাই একটু দেখেন। আই উড লাইক টু রিড ড্যাশ বুকস, আই উড লাইক টু রিড ড্যাশ বুকস। দেখেন, আমি কিন্তু আপনাকে ফার্স্ট ক্লাসে পড়াইছিলাম আসলে কোন শব্দটা নাউন। আপনি মনে রাখবেন, দুই চোখে মূলত আমরা যা দেখতে পাই সেই শব্দটাই নাউন। বুকস, বুকস মানে কি বোঝাচ্ছে? আসলে বইগুলো। সো তার মানে বুকস শব্দটা কী দেওয়া আছে এখানে? একটা নাউন। এই যে, তাহলে আমরা বলছি যদি প্রশ্নের মধ্যে নাউন দেওয়া থাকে, এর পূর্বে মূলত পসেসিভ কেস বসে, তাহলে এখানে হি শব্দটা সাবজেক্টিভ কেস, এটা হবে না। এখানে হিম শব্দের অবজেক্টিভ কেস, এটা কি হবে না। তাহলে এখানে কি উত্তরটা হবে? হিজ হয়ে যাবে, কারণ হিজ শব্দটা পসেসিভ কেস। আচ্ছা, আমরা এরপরে নিয়ম যাব ডাবল পসেসিভ। কি পড়াবো এখন? ডাবল পসেসিভ। আমরা এখন নিয়ম পড়াবো ডাবল পসেসিভ। তাহলে যে ডাবল পসেসিভকে আমরা সংক্ষেপে কি বলতে পারি? ডিপি। মানে ডিপি মানে কি বুঝবো আমরা? ডাবল পসেসিভ। এটা হতে পারে মাইন, বা সেটা আওয়ার্স হতে পারে, হার্স হতে পারে, ইউরস হতে পারে, হিজ হতে পারে, বা সেটা দেয়ার্স, বা সেটা ইডস হতে পারে। আচ্ছা, দেখেন, আপনাকে এটা জানা খুব বেশি না, আপনাকে একটা নিয়ম যে মাথায় একেবারে রাখতেই হবে। যদি প্রশ্নের মধ্যে নাউন প্লাস অফ থাকে, যদি প্রশ্নের মধ্যে নাউন প্লাস অফ থাকে, সেই ক্ষেত্রেই মূলত উত্তর হবে ডাবল পসেসিভ। যদি প্রশ্নের মধ্যে নাউন প্লাস অফ থাকে, আমরা একটু ক্লিয়ার কোথায় বুঝতে গেলে, তার মানে যদি প্রশ্নের মধ্যে নাউন প্লাস অফ থাকে, সেই ক্ষেত্রে কি উত্তরটা হবে? ডাবল পসেসিভ। যদি নাউন প্লাস কি দেওয়া থাকে? অফ থাকে, সেই ক্ষেত্রে মূলত কি উত্তরটা হবে? ডাবল পসেসিভ, মানে ডিপি হয়। তাহলে আপনাকে দেখতে হবে, যদি প্রশ্নের মধ্যে কখনো অফ দেওয়া থাকে, অফ দেওয়া থাকলে দেখতে হবে এর পূর্বে আসলে নাউন দেওয়া আছে কিনা। অফ শব্দটার পূর্বে নাউন থাকলে সেই ক্ষেত্রে কি উত্তরটা হবে? ডাবল পসেসিভ হবে। যেমন আমরা এই প্রশ্নটাকে যদি বুঝি, হি ইজ আ ফ্রেন্ড অফ ড্যাশ, হি ইজ আ ফ্রেন্ড অফ ড্যাশ। তাহলে এখানে যদি বলতো আই, মি, মাই, মাই। দেখেন, হি ইজ আ ফ্রেন্ড অফ ড্যাশ, এই প্রশ্নটাকে যদি আমরা বুঝি, হি ইজ আ ফ্রেন্ড অফ ড্যাশ, আমরা বলছি যদি প্রশ্নের মধ্যে নাউন প্লাস অফ দেওয়া থাকে, আপনাকে প্রশ্নের মধ্যে অফ দেওয়া থাকলে দেখতে হবে এর পূর্বে আসলে কোনো নাউন দেওয়া আছে কিনা। হি ইজ আ ফ্রেন্ড অফ ড্যাশ, ফ্রেন্ড মানে বন্ধু। কোন শব্দটা নাউন? দুই চোখে মূলত যাহা দেখা যায় তার সব কিছুই নাউন। হি ইজ আ ফ্রেন্ড অফ, ফ্রেন্ড শব্দটা একটা নাউন, এরপরে কি দেওয়া আছে? অফ। তাহলে সহজ কথায় যদি নাউন প্লাস অফ দেওয়া আছে, এই জন্য কি উত্তরটা হবে এখানে? ডাবল পসেসিভ। এই জন্য কি উত্তরটা হবে এখানে? মাইন। হি ইজ আ ফ্রেন্ড অফ মাইন। এই নিয়মটা সবাই ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্টে জানান।
আচ্ছা, এরপরে আমরা সবাই একটু খেয়াল করব রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন হলো আসলে সবচেয়ে সহজ। সেলফ বা সেলফ যুক্ত যে প্রোনাউনটা দেওয়া থাকে সেটাই কি রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখেন, আপনি যদি বলেন রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন আসলে সবচাইতে সহজ। আচ্ছা, এই প্রোনাউনটা মূলত আমরা কি বলতে পারি? সেলফ যুক্ত বা বলতে পারি সেলফ যুক্ত। সেলফ বা সেলফ যুক্ত কোনো শব্দ দেওয়া থাকলে এইটাকে মূলত আমরা কি বলতে পারি? রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে পারি। যেমন আপনি যদি বলেন মাই সেলফ, যদি কেউ বলে তাহলে মাই সেলফ শব্দটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আপনি হিম সেলফ যদি বলেন হিম সেলফ শব্দটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আপনি দেম সেলফ বললে দেম সেলফ শব্দটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আপনি ইট সেলফ বললে ইট সেলফ শব্দটা রিফ্লেক্সিভ প্রোনাউন। সহজ কথায় সেলফ যুক্ত থাকলে ওই শব্দটাকে আমরা কি বলি? রিফ্লেক্সিভ প্রোনাউন বলি, ঠিক না? আচ্ছা, আমি একটু যে আপনাকে বুঝাই। আপনি দেখবেন ভার্ব এর উপরে আসলে জোর প্রয়োগ করলে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। ভার্ব এর উপরে যদি কখনো জোর প্রয়োগ করে সেক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। বা আরেকটা সহজ কথায় মনে রাখবেন, তার মানে সাবজেক্ট আর অবজেক্ট যদি একই ব্যক্তিকে নির্দেশ করে, আমরা কি বলতে পারি? সাবজেক্ট আর অবজেক্ট যদি একই ব্যক্তিকে নির্দেশ করে, সো তাহলে সেই ক্ষেত্রে আমার কি হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। তাহলে আপনাকে মনে রাখতে হবে সাবজেক্ট আর অবজেক্ট যদি একই ব্যক্তিকে নির্দেশ করে, তার মানে সাবজেক্ট আর অবজেক্ট যদি একই ব্যক্তিকে নির্দেশ করে সেক্ষেত্রেই মূলত কী লিখতে হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, মানে সেলফ যুক্ত হবে। যেমন আমরা এই প্রশ্নটাকে যদি একটু বুঝি, যে দেখেন আমরা বলতে পারি নোবডি লাইকস হার, কেউ তাকে পছন্দ করে না। কি বলছে এখানে? নোবডি লাইকস হার। এরপরে বলছে এখানে শি টক্স অ্যাবাউট, ফার্স্টেই বলছে এখানে নোবডি লাইকস হার, কেউ তাকে পছন্দ করে না। শি টক্স অ্যাবাউট ড্যাশ। দেখেন এই প্রশ্নটাকে যদি আমরা সবাই বুঝি, হার বা এখানে শি বা এখানে হার্স বা এখানে কি বলতে পারে? হার সেলফ বলতে পারে। এই প্রশ্নটাকে আপনাকে সুন্দরভাবে স্ট্যান্ডার্ডভাবে সলভ করতে হবে। ফার্স্টেই কি বলছে এখানে? নোবডি লাইকস হার, কেউ তাকে পছন্দ করে না। শি টক্স অ্যাবাউট, সে সবসময় কার কথা বলে? নিজের কথাই বলে। এই যে সেই জন্যই কেউ তাকে পছন্দ করে না। আপনি একটু আবার বুঝেন কি বলছে এখানে? নোবডি লাইকস হার, কেউ তাকে পছন্দ করে না। শি টক্স অ্যাবাউট, সে কথা বলে। সে যে কথা বলে সবসময় কার সম্পর্কে? নিজের সম্পর্কে। আমি এই কথাটাই বোঝাচ্ছি। সাবজেক্ট আর অবজেক্ট যদি একই ব্যক্তিকে নির্দেশ করে এই ক্ষেত্রে কি লিখবো? রিফ্লেক্সিভ প্রোনাউন সেলফ যুক্ত। শি টক্স অ্যাবাউট হার সেলফ, সে সবসময় কি করে? নিজের কথা বলে। এই যে সেই জন্যই কেউ তাকে পছন্দ করে না। আচ্ছা, হার সেলফ। এছাড়াও আপনাকে একটু খেয়াল রাখতে হবে, এই পৃথিবীতে বেশ কিছু ভার্ব আছে এরপরে সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। এই পৃথিবীতে বেশ কিছু ভার্ব আছে যা আপনাকে মুখস্থ রাখতে হবে, এরপরে সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। এটাকে সবাই একটু এক্সট্রাভাবে নোট করে নিয়ে নেবেন। এই পৃথিবীতে বেশ কিছু ভার্ব আছে যার পরে সবসময় কি বসে? রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। যেমন আপনি কি বলতে পারেন? প্রেজেন্ট, তার মানে প্রেজেন্ট হলো একটা ভার্ব, এরপরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। বা বলতে পারেন প্রাইড, প্রাইড মানে আত্ম অহংকার করা বা গর্ব করা যেটাকে বলি। আচ্ছা, প্রেজেন্ট বা সেটা প্রাইড বা সেটা অ্যাভেইল বলতে পারি, বিরাজমান। বা অ্যাবসেন্ট বলতে পারি, অ্যাবসেন্ট। প্রেজেন্ট বা প্রাইড বা অ্যাভেইল বা সেটা অ্যাবসেন্ট। বা কন্ট্রোল বা হার্ট। এই ভার্বগুলোর পরে সবসময় কি বসে? রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। বা এনজয় বলতে পারি, এনজয়। এই ভার্বগুলোর পরে সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। এই ভার্বগুলোর পরে সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। তাহলে আমরা একটু সহজ কথায় যদি বলি, রিফ্লেক্সিভ প্রোনাউনটা মূলত সেলফ যুক্ত, ঠিক না? এই ভার্বগুলোর পরে কোন ভার্ব হোক, সেটা প্রেজেন্ট বা সেটা প্রাইড বা অ্যাভেইল বা অ্যাবসেন্ট বা কন্ট্রোল বা হার্ট বা এনজয়, এরপরে সবসময় কি বসবে? রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। বা আরেকটা ভার্ব ইচ্ছা করে বলা যায় ডিমিন, মানে ডিমিন বলা যায়, যার মানেটা নত হওয়া
বা দোষ স্বীকার করা। আচ্ছা, এই ভার্বগুলোর পরে সবসময় কি বসে? রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, মানে সহজ কথায় সেলফ যুক্ত প্রোনাউন বসবে। যেমন যদি আমি এই প্রশ্নটাকে আপনাকে বোঝাই, শি প্রাইডস, সে আত্মঅহংকার করে, ড্যাশ অন হার বিউটি, সে তার সৌন্দর্য নিয়ে আত্মঅহংকার করে। এখন একটা মেয়ে সুন্দর, সে তাহলে সেটা নিয়ে আত্মঅহংকার করতেই পারে, কয় স্যার আমার ফ্রেন্ড ছিল নায়িকা পরিমণি, আরে ভাই সেটা তো তার ইচ্ছা মনে করেন, ঠিক না? আচ্ছা, হার বা সেটা হার্স বা সেটা কি হার সেলফ। যাক, আচ্ছা এই প্রশ্নটাকে যদি একটু খেয়াল করেন, শি প্রাইডস ড্যাশ অন হার বিউটি, শি প্রাইড, সে আত্মঅহংকার করে, অন হার বিউটি, তার সৌন্দর্য নিয়ে। তাহলে আমি ফার্স্টে বলছি আপনাকে বেশ কিছু ভার্ব দেওয়া আছে, প্রেজেন্ট বা প্রাইড বা অ্যাভেল বা অ্যাবসেন্ট বা কন্ট্রোল বা হার্ট বা এনজয় বা ডিমেন। এরপরে সবসময় কী লিখতে হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে একটু দেখেন, প্রাইড শব্দটা মূলত একটা ভার্ব, এরপরে আসলে কি বসে? রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, সেটা কি যুক্ত? সেলফ যুক্ত। এই জন্য কি উত্তরটা হয়ে যাবে? হার সেলফ হয়ে যাবে। এইটুকু সবার ক্লিয়ার কিনা? এইটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা? এইটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার হলে এরপরে আমরা স্টার্ট করব মূলত রিলেটিভ প্রোনাউন। আমরা একসাথে 4টা বিষয় শেষ করব, রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এইটুকু যেহেতু ক্লিয়ার, আচ্ছা ক্লাস আর সময় লাগবে 10 মিনিট, একটু সবাই বুঝবেন। এখন আমরা শেষ করব মূলত রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এ প্রোনাউন দেখেন, রিলেটিভ প্রোনাউন জানি কি একটা সেন্টেন্সে সবসময় সম্পর্ক স্থাপন করে। কোন শব্দটা রিলেটিভ প্রোনাউন? যা সবসময় একটা বাক্যে কি করে? সম্পর্ক স্থাপন করে। এই প্রোনাউনগুলো হতে পারে হু হতে পারে, হুম হতে পারে, হুইচ হতে পারে, হোয়াট হতে পারে, দ্যাট হতে পারে, হোয়েভার হতে পারে, বা সেটা হুমেভার হতে পারে, ঠিক না? আমরা এই 4টা বিষয়কে একসাথে শেষ করব। দেখেন, এই 4টা থেকে মার্ক 1 আপনার আসবেই, এই 4টা থেকে মার্ক 1 আপনার জন্য আসবেই। মানে সহজ কথায় কি বলতে পারি? প্রশ্ন ফাঁস বলতে পারি। কোন 4টা? সবাই একসাথে দেখেন, আমরা এই 4টাকে একসাথে পড়ব। হু বা সেটা হুম, বা সেটা হোয়েভার, বা সেটা কি বলতে পারি? হোমেভার বলতে পারি। আচ্ছা দেখেন, এই 4টাকে আমরা সবাই একসাথে শিখব, কারণ এই 4টা থেকে মার্ক 1 আপনার জন্য আসবে। একটু সব কিছু ক্লিয়ার আছে। দেখেন, হু বা হুম বা হোয়েভার বা হুমেভার, এই 4টা থেকে যে কোনো একটা আপনার উত্তর বের করতে গেলে আপনাকে অ্যাট ফার্স্টেই দেখতে হবে, আপনাকে শুরুতেই দেখতে হবে যেটা গ্যাপ বা শূন্যস্থান, এর আগে মূলত নাউন বা প্রোনাউন আছে কি না। এই 4টা থেকে যদি আমরা উত্তর বের করতে চাই, হু কখন হবে, হুম কখন হবে, হুয়েভার কখন, হুমেভারও নাকি? আচ্ছা, সো আপনাকে ফার্স্টেই দেখতে হবে যে একটা গ্যাপ বা শূন্যস্থান, এর আগে মূলত নাউন বা প্রোনাউন আছে কি না। আপনাকে মনে রাখতে হবে শূন্যস্থানের পূর্বে যদি নাউন বা প্রোনাউন থাকে, আপনাকে মনে রাখতে হবে তার মানে শূন্যস্থানের পূর্বে যদি নাউন বা প্রোনাউন থাকে, শূন্যস্থানের পূর্বে নাউন বা প্রোনাউন থাকলে হু অথবা হুম হয়। যদি শূন্য স্থানে পূর্বে নাউন বা প্রোনাউন থাকে, সেক্ষেত্রে কি উত্তরটা হবে? হু অথবা হুম হবে। আর মনে রাখবেন, যদি শূন্য স্থানের পূর্বে নাউন বা প্রোনাউন না থাকে, শূন্য স্থানের পূর্বে নাউন বা প্রোনাউন না থাকলে উত্তরটা হবে হুয়েভার বা হোমেভার। উত্তরটা হবে হুয়েভার বা উত্তরটা হবে হোমেভার। সো আপনাকে ফার্স্টেই দেখতে হবে, আচ্ছা উত্তরটা হবে হুয়েভার বা হোম এভার। আচ্ছা আচ্ছা, সো তাহলে সবাই একটু খেয়াল করেন, এই বিষয়টুকু আপনাকে সহজভাবে মনে রাখতেই হবে। আমরা 4টা বিষয় একসাথে লিখছি। কোন 4টা? হু বা হুম বা হোয়েভার বা হোমেভার। এই 4টা থেকে আসলে আপনাকে উত্তর বের করতে গেলে আপনাকে অ্যাট ফার্স্টেই দেখতে হবে যে এটা গ্যাপ বা শূন্যস্থান, এর আগে কোনো নাউন বা প্রোনাউন আছে কি না। আমরা সহজ কথায় বলতে পারি, স্যার যে যদি শূন্যস্থানের পূর্বে নাউন বা প্রোনাউন থাকে,
উত্তরটা হু হবে বা উত্তরটা হুম হবে। আর যদি শূন্যস্থানের পূর্বে নাউন বা প্রোনাউন না থাকে উত্তরটা হবে হোয়েভার বা হোমেভার। এখন হয় ভাইয়া হু কখন হবে, হুম কখন হবে, আর স্যার কোন সময় হোয়েভার আর কোন সময় হোমেভার? আপনাকে মনে রাখতে হবে সাবজেক্ট আর ভার্ব যদি সমান হয়, একটু বুঝেন, আপনাকে মনে রাখতে হবে সাবজেক্ট আর ভার্ব যদি সমান হয় মানে 2 2 3 3 4 4 মানে মিল হয়ে গেলে, সাবজেক্ট আর ভার্ব যদি মিল হয়ে যায় মানে সাবজেক্ট আর ভার্ব যদি কি হয়, সমান হয়, সাবজেক্ট আর ভার্ব সমান হয়ে গেলে কি উত্তরটা হবে, নয় উত্তরটা হবে হুম বা উত্তরটা হবে হোমেভার। আর যদি সাবজেক্ট আর ভার্ব সমান না হয় মানে সাবজেক্ট আর ভার্ব সমান হচ্ছে না, যেমন কি হতে পারে 2 1 3 2 3 1 4 1, সাবজেক্ট আর ভার্ব সমান হলে কি উত্তরটা হবে হুম বা হোমেভার হবে। আর সাবজেক্ট আর ভার্ব সমান না হলে, যদি সাবজেক্ট আর ভার্ব সমান না হয় এই ক্ষেত্রে উত্তরটা হবে হু বা উত্তরটা হবে হোয়েভার। একটু আগে খেয়াল করেন, দেন একেবারে আমি বুঝাইয়া দিচ্ছি। আচ্ছা, উত্তরটা হবে হু বা এক্ষেত্রে হবে হুয়েভার। তাহলে আবার যদি 1 সেকেন্ড সবাই একটু বুঝি, 1 মিনিট যদি একটু বুঝি, আমরা একসাথে 4টা লিখছি কি কি, হু বা হুম বা হুয়েভার বা হোমেভার। এই 4টা থেকে উত্তর বের করতে গেলে আপনাকে অ্যাট ফার্স্টে দেখতে হবে শূন্য স্থানে পূর্বে নাউন বা প্রোনাউন আছে কিনা। যদি শূন্য স্থানে পূর্বে নাউন বা প্রোনাউন থাকে হু অথবা হুম হবে, আর যদি শূন্য স্থানে পূর্বে নাউন বা প্রোনাউন না থাকে হুয়েভার বা হোমেভার। এখন হয় হু কখন হবে, হুম কখন হবে, হোয়েভার কখন, হোমেভার কখন। তাহলে আপনাকে দেখতে হবে যদি তার মানে সাবজেক্ট আর ভার্ব যদি সমান হয় সো তাহলে কি উত্তরটা হবে হুম হবে বা উত্তরটা হোমেভার। আর যদি সাবজেক্ট আর ভার্ব সমান না হয় মানে মিল হচ্ছে না, সেক্ষেত্রে হু হবে বা উত্তরটা হোয়েভার হবে। যেমন এই প্রশ্নটাকে যদি একটু আমরা সবাই বুঝি, দেখেন হি ইজ দ্য ম্যান ড্যাশ আই নো, ড্যাশ আই নো ভেরি মাচ। দেখেন এই প্রশ্নটাকে যদি আমরা সবাই বুঝি, এখানে হু বলতে পারে বা এখানে হুম বলতে পারে বা বলতে পারে হোয়েভার বা বলতে পারে হোমেভার বলতে পারে, এই 4টা বলতে পারে। দেখেন এই 4টা থেকে আপনার উত্তর বের করতে গেলে আপনাকে বিসমিল্লাহ দেখতে হবে শূন্যস্থানে পূর্বে আসলে নাউন বা প্রোনাউন আছে কিনা। আপনি দেখেন হি ইজ দ্য ম্যান ড্যাশ আই নো ভেরি মাচ, তার মানে শূন্যস্থানে পূর্বে কি শব্দটা দেওয়া আছে, দ্য ম্যান মানে লোকটা, সো তাহলে একে 2 চোখে দেখা যায় দ্য ম্যান শব্দটা কী দেওয়া আছে এখানে নাউন, যেহেতু শূন্যস্থানে পূর্বে নাউন বা প্রোনাউন থাকলেই কি উত্তরটা হবে হু অথবা হুম হবে, তার মানে এখানে উত্তরটা হু হবে বা হুম হবে, হুয়েভার বা হুমেভার উত্তরটা হবে না, সো তাহলে এখানে উত্তরটা হবে হু বা কি উত্তরটা হবে হুম হয়ে যাবে। এখন হতে পারে হু কখন হবে আর হুম কখন হবে, তার মানে যদি সাবজেক্ট আর ভার্ব সমান হয় কি লিখবো হুম লিখবো, আর সাবজেক্ট আর ভার্ব সমান হচ্ছে না কি লিখবো হু লিখবো। তাহলে আমরা দেখেন হি ইজ দ্য ম্যান, হি শব্দটা এখানে কী দেওয়া আছে একটা সাবজেক্ট, আই নো ভেরি মাচ আই শব্দটা এখানে কী দেওয়া আছে একটা সাবজেক্ট, তাহলে এই বাক্যের মধ্যে কী দেওয়া আছে একটা সাবজেক্ট একটা সাবজেক্ট, কয়টা সাবজেক্ট দেওয়া আছে টোটাল 2টা সাবজেক্ট, ইজ শব্দটা দেওয়া আছে একটা ভার্ব আর এই নো শব্দটা দেওয়া আছে একটা ভার্ব, তাহলে এখানে কি দেওয়া আছে 1 1 2 ভার্ব, এই সেন্টেন্সের মধ্যে 2টা সাবজেক্ট আর কি দেওয়া আছে 2টা ভার্ব, 2 2 মিল হয়ে যাচ্ছে, তার মানে সাবজেক্ট আর ভার্ব সমান হলে কি উত্তরটা হয়ে যাবে হুম হয়ে যাবে। ফার্স্ট প্রশ্নটা সবাই বুঝতে পারছেন কিনা? আচ্ছা হু লিখছে যে ওসমান হাদি, একটু দেখেন এটা বুঝতে পারছেন কিনা। আচ্ছা হুম গুড। আবার যদি আমরা এই প্রশ্নটাকে খেয়াল করতাম, দেখেন আচ্ছা এই প্রশ্নটাকে যদি আমরা একটু খেয়াল করি, আচ্ছা দিস ইজ দ্য পারসন ড্যাশ কেম টু মি, দেখেন দিস ইজ দ্য পারসন ড্যাশ কেম টু মি, এইখানেও হু বলতে পারে বা সেটা হুম হতে পারে বা সেটা হুয়েভার বা সেটা হোমেভার। দেখেন এই 4টা অপশন একসাথে দেওয়া থাকলে, আচ্ছা দেখেন দিস ইজ দ্য পারসন ড্যাশ কেম টু মি,
হু বা হুম বা হুয়েভার বা হোমেভার। দেখেন এই চারটা থেকে আপনাকে উত্তর বের করতে গেলে সো আপনাকে বিসমিল্লাহ দেখতে হবে যেটা গ্যাপ বা শূন্যস্থান এর আগে নাউন বা প্রোনাউন আছে কি না। একটু দেখেন, দিস ইজ দ্য পারসন, এরপরে শূন্যস্থান, শূন্যস্থানে আগে দ্য পারসন মানে কি ব্যক্তিটা, একে দুই চোখে দেখা যায়। দ্য পারসন শব্দটা দেওয়া আছে নাউন, শূন্যস্থানে পূর্বে নাউন বা প্রোনাউন থাকলে কি উত্তরটা হবে? হু অথবা হুম হবে। এখানে উত্তরটা হবে হু অথবা হুম। হুয়েভার বা হোমেভার হচ্ছে না, তার মানে এখানে উত্তরটা হবে হু অথবা হুম হয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে হু কখন হবে আর হুম কখন হবে? যদি সাবজেক্ট আর ভার্ব সমান হয় কি উত্তরটা হবে হুম, আর সাবজেক্ট আর ভার্ব সমান না হলে কি উত্তরটা হবে হো। আচ্ছা, দিস ইজ দ্য ম্যান ড্যাশ কেম টু মি, এই বাক্যে দিস শব্দটা একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট, ইজ শব্দের একটা ভার্ব, কেম শব্দের একটা ভার্ব, এক এক কি দেওয়া আছে? দুইটা ভার্ব। এখানে দেওয়া আছে একটা সাবজেক্ট আর কি দেওয়া আছে? দুইটা ভার্ব দেওয়া আছে, তাহলে সাবজেক্ট আর ভার্বে মিল নেই। দিস শব্দের একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট দেওয়া আছে, বাট ইজ শব্দের একটা ভার্ব, কেম শব্দের একটা ভার্ব, একটা সাবজেক্ট আর কি দেওয়া আছে? দুইটা ভার্ব। সো তাহলে সাবজেক্ট আর ভার্বে কোনো মিল নেই, এই জন্য এখানে কি উত্তরটা যাবে? হু হয়ে যাবে, হু। আচ্ছা, যে সবাই এখানে হুই লেখছে, আচ্ছা গুড। এরপরে নেক্সট প্রশ্নটাকে সবাই একটু বুঝি। আচ্ছা, নেক্সট প্রশ্নটাকে যদি আমরা সবাই একটু খেয়াল রাখি। আচ্ছা, এখানে হুম বা হুমেভার, কারণ এটা আমি ক্রস চিহ্ন দিয়ে ফেলছিলাম তো, আর এখানে হলো হুয়েভার। আচ্ছা, যদি আমরা এই প্রশ্নটাকে যদি একটু খেয়াল করতাম, আই গিভ দ্য ওয়ার্ক টু ড্যাশ লুকস আইডল, যে দেখতে অলস, সো তাহলে সেই ব্যক্তিটাকে কাজ দাও। এইখানে হু বলতে পারে, বা সেটা হুম বলতে পারে, বা সেটা হুয়েভার, বা সেটা হুমেভার বলতে পারে। এই প্রশ্নটা একটু আপনারা চেষ্টা করেন তো দেখি এটার মধ্যে কি উত্তর হবে। এই প্রশ্নটা সবাই একটু আপনারা কমেন্ট করে জানান কি উত্তর হবে এক্ষেত্রে। এই প্রশ্নটা সবাই একটু আপনারা কমেন্ট করে জানান কি উত্তর হবে এখানে। আই গিভ দ্য ওয়ার্ক, আচ্ছা একটু মিস্টেক, একটু মিস্টেক, বি কেয়ারফুল। আচ্ছা, আই গিভ দ্য ওয়ার্ক টু ড্যাশ লুকস আইডল। এই প্রশ্নটা সবাই আপনারা কমেন্ট করে জানান স্যার, যে আমাদের ক্লাস রুটিন অনুযায়ী হয় না কেন? হবে, আর যে ক্লাস মিস হওয়ার কোনো কথা না, ইনশাল্লাহ আজকে থেকে আর ক্লাস মিস হবে না। সবাই পড়ালেখার প্রতি একটু হলেও সিরিয়াস হয়ে যান। দেখেন আপনাদের কিন্তু খুবই টাইম কম, যে আমি জাস্ট খালি একটা কথা বলি, আপনি জাস্ট খালি যদি ফর্ম তোলার যোগ্যতাটা থাকে আপনি স্ট্রাগলে নেমে পড়েন। দেখেন একটা বিষয় আমি সব সময় বিলিভ করি, শ্রম কখনোই আপনার জন্য বৃথা যাবে না। আপনি শ্রম দিলে আপনি একটা প্লেস পাবেন, আপনার চান্স হবে। আপনি শ্রম দিবেন না, আপনার চান্স হবে না। এই পৃথিবীর সব কিছুই আপনার সাথে প্রতারণা করতে পারে, কিন্তু সবচেয়ে তিক্ত সত্য কথা হলো কি, শ্রম কখনোই আপনার সাথে প্রতারণা করবে না, শ্রম কখনোই আপনার সাথে বেইমানি করবে না। আপনি শ্রম দিলে আপনার চান্স হবেই, মনে করেন। বুঝতে পারছেন তো? সো তাহলে আজকে থেকে সবাই সিরিয়াস হয়ে যান। আচ্ছা, এই প্রশ্নটা সবাই ম্যাক্সিমাম হচ্ছে, দেখেন আই গিভ দ্য ওয়ার্ক টু ড্যাশ লুকস আইডল, হু বা হুম বা হুয়েভার বা হোমেভার। এই চারটা সলভ করতে গেলে আপনাকে ফার্স্টে দেখতে হবে শূন্যস্থানের আগে কি আছে কিনা, নাউন অথবা প্রোনাউন আছে কিনা। আই গিভ দ্য ওয়ার্ক টু ড্যাশ, তারপরে শূন্যস্থান আগে কী দেওয়া আছে? টু। টু কোনো নাউনও না প্রোনাউন না, টু শব্দটা কি মূলত প্রেপোজিশন, তাহলে শূন্যস্থানে পূর্বে কোনো নাউন বা প্রোনাউন নেই। যদি শূন্যস্থানে পূর্বে নাউন বা প্রোনাউন থাকতো কি উত্তরটা হতো? হু অথবা হুম হতো, যেহেতু শূন্যস্থানে পূর্বে নাউন বা প্রোনাউন নেই। সো তাহলে এই ক্ষেত্রে কি উত্তরটা হবে? এই ক্ষেত্রে উত্তরটা হবে হোয়েভার বা উত্তরটা হোমেভার। তার মানে এখানে সি অথবা ডি হবে, তার মানে হু বা হুম এখানে উত্তরটা হবে না। এখন প্রশ্ন হতে পারে স্যার কোন সময় হুয়েভার আর কোন সময় হুমেভার? সেম আগের মতোই, যদি সাবজেক্ট আর ভার্ব সমান হয় হুমেভার, সাবজেক্ট আর ভার্ব সমান হচ্ছে না হুয়েভার। তাহলে আই গিভ দ্য ওয়ার্ক, আই শব্দটা এখানে সাবজেক্ট, ড্যাশ লুকস আইডল, ওই পাশে আর কোনো সাবজেক্ট নেই। এই বাক্যের মধ্যে কী দেওয়া আছে? একটা সাবজেক্ট, গিভ একটা ভার্ব, লুকস একটা ভার্ব, একটা সাবজেক্ট আর কয়টা দেওয়া আছে? দুইটা ভার্ব। তাহলে সাবজেক্ট আর ভার্বে কোনো সমান নেই, মিল নেই। তাহলে কি উত্তরটা হবে এখানে?
হুএভার হবে। তাহলে এখানে কি উত্তরটা হবে? হুএভার হবে। সো তাহলে সবাইকে আমি একটা অ্যাডভাইস বলি, যা সবচেয়ে সহজ কথাই কি, শ্রম কখনোই আপনার সাথে প্রতারণা করবে না। আজকে থেকে আপনি শুরু করে ফেলেন। দেখেন, কাল বলে আর কোনো শব্দ নেই। আপনি আজকে থেকে আপনার স্টাডিটা স্টার্ট করে ফেলেন। বেশ কিছু স্টুডেন্ট বলে, স্যার আমি কতক্ষণ পড়বো? দেখেন, এই সময় আর আপনার জন্য কোনো ঘন্টা মন্টা নেই। আপনি যে কতক্ষণ পড়বেন, আপনার মনে যে পর্যন্ত তৃপ্তি না আসে, মানে তৃপ্তি না আসে মানে কি, কনফিডেন্ট না আসে আপনার চান্স হবে কি না মনে করেন। সো তার মানে আপনাকে ওইভাবে স্টাডি করতে হবে যাতে আপনার মনে একটা কনফিডেন্ট আসে, না হচ্ছে আমার এখন একটা কিছু। যে আপনাকে আমি একটা কথা বলি, আপনি খুব বেশি না, আপনি আজকে থেকে নিয়মিত যদি 6 ঘন্টা করে যদি পড়েন, যে আপনার হাতে যথেষ্ট মনে করেন যে টাইম আছে, 6 ঘন্টা করে স্ট্রাই করলে তাও যে আপনার পক্ষে শুধুমাত্র চান্স নয়, আপনার পক্ষে টপ প্লেস করা সম্ভব। বাট একটু আপনাকে স্টাডি করতে হবে, একটু বুঝতে পারছেন সবাই? সো তাহলে নো মোর টুডে, আজ আর না, আজকে এইটুকুই থাকুক। থ্যাংকস সবাইকে, আসসালামু আলাইকুম। আবার নেক্সট ক্লাসে দেখা হবে।